এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ভাস্কো ডা গামা পর্তুগাল থেকে ভারতের কালিকটে পৌঁছেছিলেন এবং তিনি কালিকট থেকে মশলা সামগ্রী কিনে নিয়ে গিয়ে ইউরোপে সেগুলোকে বিক্রি করে 60 গুণ মুনাফা লাভ করেছিলেন। এসব আলোচনা হয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটি তোমরা দেখবে, কারণ আজকের এই ভিডিওটি শুরু হবে সেই ভিডিওর পরবর্তী অংশ থেকে। আচ্ছা, তো ভাস্কো ডা গামার পরে যে ভারতে এসেছিলেন তিনি হলেন পেড্রো আলভারেজ কাবরাল সাহেব এসেছিলেন। ইনি কি করেছিলেন? কালিকটে ফ্যাক্টরি স্থাপিত করেছিলেন। আর ইনি যখন কালিকটে ফ্যাক্টরি স্থাপিত করছিলেন তখন কিছু স্থানীয় লোকজন আক্রমণ করেছিল এবং যার ফলে কি হয়েছিল, কিছু পর্তুগাল মারা গিয়েছিল। কিছু পর্তুগিজ মারা গিয়েছিল এবং এর বদলা হিসেবে কাবরাল কি করেন? কাবরাল সেই স্থানকে বম মারে, মানে বম মারামারি করে এবং এই বম মারামারির সময় কিছু আরবিয়ান শিপস, কিছু আরবের জাহাজকেও তিনি আক্রমিত করেন। আচ্ছা, এবার পেড্রো আলভারেজ কাবরালের পরে ভাস্কো ডা গামা আবার আসছে। এর আগে কখন এসেছিল? 1498 সালে। আবার কখন আসছে? 3 বছর পরে 1501 সালে। এবার ভাস্কো ডা গামা এবার এসে কি করছে? কালিকটের যে রুলার ছিল, যার নাম ছিল জামোরিন, তাকে তিনি প্রস্তাব দিচ্ছেন যে তিনি যাতে আরবীয়দের সঙ্গে যাতে ব্যবসা না করে, সম্পূর্ণ ব্যবসা যাতে পর্তুগালের সঙ্গে করে, কিন্তু জামোরিন সেটাকে ডিক্লাইন করে দেয়, বারণ করে দেয়। ঠিক আছে। এবং এই সময় ক্যানানোর এবং কালিকটে ফ্যাক্টরি স্থাপিত হয়। কালিকটে আগে থেকে ছিল, এখন কালিকটে আবার তিনি ফ্যাক্টরি স্থাপিত করেছিল, অর্থাৎ ফ্যাক্টরি এর পরিমাণ বাড়িয়েছিলেন। এবার ভাস্কো ডা গামা এর পরবর্তীতে আবার আসছে, ভাস্কো ডা গামা এর পরে আবার আসছে ফ্রান্সিসকো ডে আলমেইডা, যাকে পাঠানো হয়েছিল 3 বছরের ভিত্তিতে এবং একে গভর্নর হিসেবে পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল? পর্তুগালের রাজা। তাহলে 1505 সালে এসেছে, 1508 সালে যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছে কত সালে? 1509 সালে। আসলে 1507 সালের দিকে কি হয়েছিল? ব্যাটেল অফ চৌলের যুদ্ধ হয়েছিল, যেখানে একদিকে ছিল মিশরের রাজা, গুজরাটের রাজা এবং জামোরিন, এবং আরেকদিকে ছিল আলমেইডা। এবং এই যুদ্ধের ফলে কি হয়? আলমেইডার পুত্র হত্যা হয়, আলমেইডার সন কিল্ড, আলমেইদার পুত্র হত্যা হয় এবং প্রতিশোধ হিসাবে তিনি 1508 সালে গভর্নর পদ থেকে তিনি ইস্তফা না দিয়ে তিনি 1509 সালে ব্যাটেল অফ দিউ অর্থাৎ দিউয়ের যুদ্ধ ঘটান। আচ্ছা, এবার ফ্রান্সিসকো ডে আলমেইডা এবার আরো কি কাজ ছিল? তিনি পর্তুগিজকে কনসলিডেট রাখার জন্য তিনি মুসলিম ট্রেডকে ধ্বংস করতে চেয়েছিলেন এবং অ্যাডেন, হরমুজ, মালাক্কা এই তিনটা প্রণালীকে তিনি বন্ধ করে দিয়েছিলেন, সিজ করে দিয়েছিলেন, যে এখান থেকে শুধুমাত্র পর্তুগালেরই জাহাজ যেতে পারবে। ফ্রান্সিসকো ডে আলমেইডা ব্লু ওয়াটার পলিসি শুরু করেছিলেন। ব্লু ওয়াটার পলিসি মানে হলো যে আমরা স্থলভাগ আর বেশি দখল করতে যাব না, কিন্তু সমুদ্র আমাদের দখলে থাকবে। এটাই ছিল ব্লু ওয়াটার পলিসি। আচ্ছা, এবার এরপরে যিনি এসেছিলেন তিনি হলেন আলফেন্সো ডে আলবুকার্ক। 1509 সালে এসেছিলেন, 1515 সাল পর্যন্ত গভর্নর ছিলেন। আর একেই ধরা হয় রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। পর্তুগিজ শাসনের আসল ফাউন্ডার হলো আলবুকার্ক। কি করেছিলেন? ইন্ট্রোডিউসড পারমিট সিস্টেম। ইনি পারমিট সিস্টেম শুরু করেছিলেন, কার্টেজ সিস্টেমও বলা হয় এটাকে। কার্টেজ সিস্টেম শুরু করেছিলেন, অর্থাৎ এর আগে ব্লু ওয়াটার পলিসি বলেছিলাম। ব্লু ওয়াটার পলিসি অনুযায়ী সমুদ্র যেহেতু পর্তুগালের অধীনে, ওই জন্য সমুদ্র দিয়ে যদি কোনো দেশ বা যে কোনো জাহাজকে যদি যাতায়াত করতে হয় তাহলে তার কাছ থেকে, পর্তুগালের কাছ থেকে পারমিট নিতে হবে। তারপর কি করেছিলেন? সব থেকে গুরুত্বপূর্ণ, ইনি গোয়া অধিকৃত করেছিলেন। কার কাছ থেকে? সুলতান অফ বিজাপুরের কাছ থেকে 1510 সালে। তৃতীয় কি করেছিলেন?
এই যে আলবুকার যেখানে যেখানে তার শাসন ক্ষমতা ছিল সেখানে তিনি সতী প্রথাকে নিষিদ্ধ করেছিলেন, অর্থাৎ সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেছিলেন। আর এর সময়ে পর্তুগিজরা ভারতীয়দের বিবাহ করতে, মানে স্থানীয় পর্তুগাল থেকে এসেছে এখানে ব্যবসা করতে। এবার আলবুকার বলছে যে তোমাকে আর বাড়ি যেতে হবে না, তুমি বিয়ে শাদী করে এখানেই থাকো। আবার আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে এর সময়ে তামাক এবং কাজু বাদাম, ক্যাসিউ নাটস মানে হলো কাজু বাদাম, কাজু বাদাম, এই দুটা জিনিস পর্তুগাল থেকে ভারতে আসে আলবুকার্ক এর সময়ে, যেটা আজ পর্যন্ত চলছে। টোব্যাকো মানে তামাক, বিড়ি, সিগারেট, এসবের কালচার। আচ্ছা, আর একটা জিনিস, বেস স্থাপন করেছিলেন। বেস মানে দুর্গ, দুর্গ স্থাপন করেছিলেন কোথায়? অ্যাডেন, হরমুজ, মালাক্কা এইসব অঞ্চলে। এগুলো হলো এক একটা রুট, প্রবেশদ্বার, এন্ট্রান্স বলা হয় এগুলোকে। এক একটা রুটে তিনি দুর্গ স্থাপিত করেছিলেন যাতে পর্তুগাল ছাড়া অন্য দেশের জাহাজ যাতে ঢুকতে না পারে। আচ্ছা, এরপরে নিনো ডা কুনহা এসেছিলেন। আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এর শাসনকাল শেষ হচ্ছিল 1515-তে, আর এর শাসনকাল শুরু হচ্ছে 1529-এ। তাহলে এই যে গ্যাপ থাকছে 13-14 বছরের গ্যাপ, এই গ্যাপে কি কোনো শাসক আসেনি? এসেছিল, কিন্তু তাদের গুরুত্ব অত বেশি না থাকার কারণে ইতিহাসে তাদের কথা আলোচনা করা হয় না। এদের মধ্যে শুধু একটা নাম মনে রাখতে হবে যে ভাস্কো ডা গামাও একবার গভর্নর হিসাবে এসেছিলেন 1524 সালে, কিন্তু তখন তিনি বেশি দিন স্থায়ী ছিলেন না, কারণ মারা গেছিলেন তিনি। সেপ্টেম্বর মাসে এসেছিলেন, ডিসেম্বর মাসে তিনি কোচিনে মারা গেছিলেন। তখন ভাস্কো ডা গামার সময় কিন্তু পর্তুগালের হেডকোয়ার্টার কোচিন ছিল। এবার নিনো দা কুনহা কি করছে, হেডকোয়ার্টারকে কোচিন থেকে শিফট করছে গোয়াতে, কোচিন থেকে চলে যাচ্ছে গোয়াতে, যেটা 1510 সালে পর্তুগালের অধীনে এসেছিল। এবং এই সময় মুঘল বংশের রাজা ছিল হুমায়ুন। মুঘল বংশের রাজা ছিল হুমায়ুন। কত সাল থেকে? 1529 থেকে 1537 কাল, এই সময়ের মধ্যেই, 37 সাল, এই সময়ের মধ্যে। আচ্ছা, তো এবার এই সময়ে কি হচ্ছে, গুজরাটের যে ইনি শাসনকর্তা বাহাদুর শাহ, তার সঙ্গে হুমায়ুনের লড়াই হচ্ছে। আর এই লড়াইয়ের সময় তিনি গুজরাটকে সাহায্য করছেন। এর বদলে গুজরাটের শাসক বাহাদুর শাহ পর্তুগালকে অঙ্গীকার করছে যে তাকে বেসিন এবং দিউ উপহার হিসাবে দিবে। এবং যুদ্ধ জিতে যাওয়ার পরে এই যে বেসিন আছে সেটা তো দিয়ে দেওয়া হয় পর্তুগালকে, অর্থাৎ নিনো দা কুনহা এর অধীনে। কিন্তু দিউ নিয়ে ঝামেলা বেঁধে যায়। দিউ বাহাদুর শাহ সহজে দিতে চায়নি, যার ফলে কি হয়, বাহাদুর শাহকে হত্যা করে দেওয়া হয়। আচ্ছা, এর সময় আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে এর সময় একবারে সমুদ্র পথ বরাবর জাহাজ কালিকট নয়, গোয়া থেকে একবারে বেঙ্গলে ঢুকে যেত, অর্থাৎ বেঙ্গলে এদের ব্যবসা শুরু হতে লেগেছিল। আর এই সময়ে যেটা হেডকোয়ার্টার ছিল সেটা হলো হুগলি।